আসসালামু আলাইকুম। মুস্তাফিজুর রহমানকে না পেয়ে হতাশ দিল্লি, হতাশ চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজুর রহমানের দাম যেটা উঠেছিল 9 কোটি 20 লক্ষ রুপিতে, সেটা বাংলাদেশি টাকায় 12.5 কোটি টাকা প্রায়। এই মুস্তাফিজকে কেনার জন্য দিল্লি, চেন্নাই সুপার কিংস তারা একই পর্যায়ে হাল ছেড়ে দেয়, কারণ তাদের কাছে ওই রকম পরিমাণ টাকা ছিল না। যদি তাদের কাছে টাকা থাকতো, এই মুস্তাফিজের দাম 20 কোটি রুপি এবং 20 কোটি ছাড়িয়ে যেতেই পারতো। কারণ মুস্তাফিজুর রহমানের সিরিয়াল নাম্বার ছিল 101, যেই কারণে তাকে তার ডাকটা উঠানো হয় প্রায় শেষের দিকে। যেই কারণে মুস্তাফিজুর রহমান ওরকম লেভেলের দামটা পাননি, কিন্তু পাথিরানা ক্যামেরন গ্রিন তাদেরকে নামটা আগে ডাকার কারণে তাদের কিন্তু অনেকটাই বেড়ে যায়। দেখুন, শুরুতে দিল্লি ক্যাপিটালস এবং সিএসকে তারা কিন্তু মুস্তাফিজকে নিয়ে নিলাম শুরু করে। সেখানে তারা অনেকবার চেষ্টা করে ডাকটাকে উঠানোর জন্য। প্রথমে 2 কোটি টাকা রুপি শুরু করে, সেখান থেকে 4 কোটি 20, 5 কোটি 20, সেখান থেকে এক পর্যায়ে দিল্লি হাল ছেড়ে দেয়। দিল্লি হাল ছেড়ে দিলেও তাদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা ছিল না, যেই কারণে তারা হালটা ছেড়ে দেয়। সেই জায়গাটিতে মুস্তাফিজকে যেভাবে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস তারা দুই দলটা যেভাবে তাদেরকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে লম্বা একটা সময় বিট করতে করতে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স তারা জয় পায়। এবং যখন কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু মুস্তাফিজকে পেয়ে তাদের কিন্তু উল্লাসের কমতি ছিল না। অন্যদিকে সিএসকে, চেন্নাই সুপার কিংস এর মনটা খারাপ হয়ে যায় যখন মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হয়। এই মুস্তাফিজের দাম অনেক টাকা উঠতে পারতো, 20 কোটি টাকা উঠতে পারতো। যে কারণে দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস এর মনটা অনেক খারাপ, কারণ হচ্ছে তারা মুস্তাফিজকে চেয়েছিল, মনে প্রাণে চেয়েছিল। কারণ মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংস এর হয়ে অনেকবার একবার খেলেছিলেন, সেখানে টপ উইকেট গেটার ছিলেন। যে কয়টা ম্যাচ খেলেছিলেন, যতক্ষণ পর্যন্ত তিনি ছিলেন সেখানে টপ উইকেট টেকার ছিলেন তাদের, এবং পার্পল ক্যাপ তারাই ছিল। সেই মুস্তাফিজকে তারা নিতে পারে নাই, যে কারণে তারা মন খারাপ হয়ে যায়। অন্যদিকে যদি আমরা ডিসির কথা চিন্তা করি, দিল্লি ক্যাপিটালস গতবারে মুস্তাফিজের নিলামে জায়গা হয়নি, তবে মুস্তাফিজুর রহমানকে কিন্তু পরবর্তীতে মিচেল স্টার্কের বিপরীতে তাকে নেওয়া হয়। মিচেল স্টার্ক তিনি আইপিএল থেকে ছেড়ে ছেড়ে চলে গিয়েছিলেন, তাকে কিন্তু তার বদলি হিসেবে মুস্তাফিজুর রহমান তিনি জায়গা পান দিল্লি ক্যাপিটালসে। সেটা অবশ্য 6 কোটি রুপিতে খেলেছিলেন, যদিও তিনি 3টা ম্যাচ খেলেছিলেন। সেই 3টা ম্যাচের জন্য 6 কোটি টাকা তিনি পান নাই। তবে এবার মুস্তাফিজুর রহমানকে কিন্তু 9 কোটি 20 লক্ষ রুপি, বাংলাদেশি টাকায় 12 কোটি 40 লক্ষ টাকা প্রায় তাকে নেওয়া হয়েছে। এবং এই মুস্তাফিজুর রহমান কি এই 12 কোটি 40 লক্ষ টাকা বিনিময়ে তিনি কি খেলতে পারবেন পুরো সিজনে? বাংলাদেশে এনওসি দিবে? তখন বাংলাদেশের একটা সিজন রয়েছে, সেই সিজনটা হচ্ছে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের খেলা রয়েছে, তখন মুস্তাফিজুর রহমানকে কিন্তু দেওয়া হবে কিনা জানি না। তবে আরো যারা বোলার রয়েছে তাদেরকে সুযোগ দিয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলানো যেতেই পারে। অনেকেই বলছেন যে আইপিএল খেলার কি এখন মুস্তাফিজুর রহমান ওরকম প্লেয়ার না যে তাকে আইপিএল থেকে অনেক কিছু শিক্ষা নিতে হবে, অনেক কিছু শেখার আছে না। মুস্তাফিজুর রহমান ইন্টারন্যাশনালি একটা ক্রিকেটার, তিনি সব জায়গায় ভালো করছেন। আইএল টি20 ভালো করেছেন, তো সেই জায়গাটিতে মুস্তাফিজুর রহমান তিনি খেলতে হবে এমন কোনো কথা নাই, এমন অনেকেই বলছেন। বাট আমার কাছে মনে হচ্ছে কি যে আইপিএল এর মতন একটা খেলায়, আইপিএল এর মতো একটা আহ, দুনিয়ার সব দলেই তারা এই সময় সিরিজ রাখে না, কারণ হচ্ছে আইপিএল এর ম্যাচ তাদেরকে খেলার সুযোগ করে দেয়। তো এই আইপিএল ম্যাচে খেলার কারণটা কি আপনারা তো বুঝতেই পারেন। আইপিএল এর চেয়ে জাঁকজমকপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এরকম স্পোর্টস ম্যানেজমেন্ট আর কোথাও নাই দুনিয়ার। যে কারণে আইপিএল খেলার জন্য সবাই মুখিয়ে থাকে, শুধুমাত্র টাকার জন্য না, এখানে ফেস ভ্যালুটাও কিন্তু অনেক হাই লেভেলে আসে। আমাদের মুস্তাফিজুর রহমানের যে নামটা আসছে ফিজ, এই ফিজটার নাম কিন্তু আইপিএল থেকেই এসেছে। সেইটা আমাদের চিন্তা করতে হবে। মুস্তাফিজুর রহমানকে পুরো সিজনটা খেলানো গেলেও যেতে পারে, এবং তাকে আমি মনে করি ফুল সিজনের জন্য তাকে এনওসি দেওয়া হবে। তার মূল্য 12 কোটি 40 লক্ষ টাকা। এর মানে হচ্ছে তিনি ম্যাচ খেলবেন, যদি পুরো সিজন খেলেন তাহলে 16টা ম্যাচ খেলবেন সর্বোচ্চ।
হয়তো বা আর 2টা ম্যাচ খেলতে পারেন। তো ম্যাচটি বাদে তার মূল্য হচ্ছে প্রতি ম্যাচের জন্য প্রায় 1 কোটি টাকা। তো এই ম্যাচগুলো খেলা অবশ্যই প্রয়োজন এবং দিল্লি ক্যাপিটালস তারা এবারে পারেনি, হয়তোবা সামনেবার নিলামে হইলে সেখানে মুস্তাফিজুর রহমানকে তাদেরকে তারা নিতেই পারে, সেটা মনে হচ্ছে অনেকটা। আর মুস্তাফিজুর রহমানের ছাড়াও বাংলাদেশি 7 ক্রিকেটারের নাম রাখা হয়েছিল। সেই 7 ক্রিকেটারের নাম যারা ছিলেন তারা হচ্ছেন তানজিম সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, রাকিবুল হাসান এবং আরো একজন স্পিনার যদি রয়েছেন, যারা যারা কিন্তু কেউ দল পাননি। মাত্র 2জন প্লেয়ারের নাম উঠানো হয়। সেই 2জন হচ্ছেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদ আনসোল্ড থেকে যান, তাকে কেউ কেনার আগ্রহ জায়গায় নেই। তবে ৭৫ লক্ষ টাকা ভিত্তিমূল্যে তাকে ধরা হয়েছিল, কিন্তু কোন দলে তাকে কেনার আগ্রহ প্রকাশ করেননি। কিন্তু মুস্তাফিজুর রহমানকে নিয়ে কিন্তু অনেক বড় একটা বিট হয়, যেটা কিন্তু অনেকেই গুরুত্বপূর্ণ ছিল। আমরা ভেবে নিয়েছিলাম রিশাদ হোসেনকে হয়তোবা কেউ কোনো দলে নিতে পারে, কিন্তু রিশাদ হোসেনকে কেউ দলে নেওয়ার ওই চান্সটা আসলে নেয়নি। মুস্তাফিজুর রহমানকে নেওয়ার জন্য তারা সবাই প্রস্তুত ছিল এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে তারা কিন্তু খুশি, কেকেআর খুশি। এবং বরাবরই আমরা দেখেছি যে কেকেআর, কলকাতা নাইট রাইডার্স, তারা বাংলাদেশি মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি করে সবসময়। যেমন আমরা দেখেছি সাকিব আল হাসান সবসময় প্রতিনিধিত্ব করেছেন কেকেআর হয়ে। কেকেআর হয়ে মাশরাফি বিন মুর্তজা তিনি করেছেন, লিটন দাস তিনি খেলেছেন কেকেআর হয়ে। আম, এরপরে এই মুস্তাফিজুর রহমানও তিনিও গেলেন কেকেআর এ। তো ওই শাহরুখ খানের দল, ওইটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা আশীর্বাদই বলা চলে, যে কারণে সবসময় তারা কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের নেওয়ার জন্য প্রস্তুত থাকে। এবং যেভাবে তাদের ফেসবুক পেজগুলোতে যেভাবে মুস্তাফিজুর রহমানকে বন্দনা করা হচ্ছে, আসলেই একটা কৃতিত্ব পাওয়ার যোগ্য। আমরা ভেবেছিলাম রাজনৈতিক কারণে বা অন্য কোনো কারণে হয়তো এবারে হয়তোবা নিবে না মুস্তাফিজুর রহমানকে বা বাংলাদেশি কোনো ক্রিকেটারকে, কিন্তু শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনা ছাড়িয়ে বাংলাদেশের এই ফিজকে তারা 12 কোটি 40 লক্ষ টাকা দেয়া কিনে নেয়। এবং আইপিএল এর ইতিহাসে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে এটাই সর্বোচ্চ। এর আগে 2009 সালে মাশরাফি বিন মুর্তজাকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, সেখানে প্রায় $4 লাখ মতো একটা অ্যামাউন্ট ছিল, সেটা বাংলাদেশি তখন তখন হিসাবে ছিল 4 কোটি টাকার মতো। তো এই হিসাব করে এর আগে সাকিব আল হাসান 3.5 কোটি টাকা পেয়েছিলেন, মুস্তাফিজুর রহমান 3.5 কোটি টাকা পেয়েছিলেন। যদিও মুস্তাফিজুর রহমান গতবার ডাইরেক্ট সাইনিং এ মাধ্যমে বদলি প্লেয়ার হিসেবে তিনি 6 কোটি রুপি পেয়েছিলেন, যদিও তারপরে ওইটা আসলে অতটা হয়, 3 ম্যাচ খেলেছিলেন, পুরো সিজন খেলেন নাই, যে কারণে মুস্তাফিজুর রহমানকে যে সর্বোচ্চ দামে বিক্রি হলো। আর ক্যামেরন গ্রিনকে 25 কোটি রুপির উপরে, 27 কোটি রুপি চলে গেছে। আহ তারপরে মাহিশা পাথিরানা, তাকেও নেওয়া হয়েছে। এবং আনকেপ প্লেয়ার, ইন্ডিয়ান আনকেপ প্লেয়ার যারা রয়েছেন তাদেরকে কিন্তু আহ 30 লাখ রুপি থেকে তাদেরকে নেওয়া হয়েছে 14 কোটি 15 কোটি রুপিতেও। সেটা কিন্তু অনেকটা অন্যরকম একটা হিসাব। তো আপনাদের কেমন লাগছে মুস্তাফিজুরকে দলে পেয়ে? কেকেআরের দল হয়ে আমাদের সমর্থক সবসময় কলকাতার জন্য ছিল, এবারও কিন্তু ব্যতিক্রম নয়, এবারও কিন্তু কলকাতার জন্য আমাদের সমর্থন থাকবে। ইন্ডিয়াবাসী আমরা কেকেআর এর হয়ে কেকেআর এর দলে সাপোর্ট করব এবং 16 কোটি মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষ, তারা কিন্তু কেকেআর এর সাপোর্ট করব একমাত্র এই মুস্তাফিজুর রহমানকে খেলানোর জন্য। ধন্যবাদ সবাইকে। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্যের কথা। ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেই ফেসবুক পেজের লিংকটাও কিন্তু আমাদের শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।